নমস্কার, আমি মুখ ইনসাইটে সবাইকে স্বাগত। আজকে থেকে আমরা তর্ক সংগ্রহ এবং ন্যায় দর্শনের সাধারণ ধারণা এই বিষয়টা নিয়ে আমরা একটা অধ্যয়ন শুরু করব। এটি ক্লাসটি এমন ভাবে রাখা হয়েছে যাতে যারা মানে দর্শন এর আগে ভালো পড়েছে তাদের তো ঠিক আছে, যারা দর্শন ভালো করে পড়েনি যাতে তারাও বিষয়গুলো ভালো করে বুঝতে পারে এবং সকলের সুবিধার্থে আমরা ধীরে ধীরে বিষয়গুলোকে অধ্যয়ন করব। আজকে তার প্রথম ক্লাস, প্রথম ক্লাসটি সকলের জন্য উন্মুক্ত। তো যার ইচ্ছা তোমরা তোমাদের কেউ পরিচিত তাদেরকেও শেয়ার করতে পারো, তারা ক্লাসে জয়েন হতে পারো পরবর্তী। হ্যাঁ, আর যে ক্লাসে যদি ভালো লাগে তো তোমরা কোর্সে রেজিস্ট্রেশন করতে পারো। এই কোর্সটি 16টি ক্লাস বা আপাতত আপাত দৃষ্টিতে 2 মাসের কোর্স। আমরা প্রতিদিন এইভাবে প্রতিদিন মানে সপ্তাহে 2 দিন, বুধ এবং শুক্রবার রাত 8টায় আমরা এখানে উপস্থিত হব এবং আমরা ধীরে ধীরে বিষয়গুলো পড়ব। এই প্রতিটি ক্লাস রেকর্ডিং হবে এবং যারা রেজিস্টার্ড স্টুডেন্ট তাদেরকে রেকর্ডিং শেয়ার করা হবে, ক্লাস স্লাইড এবং তার সাথে মেটেরিয়াল প্রোভাইড করা হবে যাতে তারা সেলফ স্টাডি করতে পারে। এবং কোর্স শেষের দিকে আমরা একটা ছোট্ট করে টেস্টও নেওয়ার ব্যবস্থা করব, যাতে তোমরা কতটা বুঝলে বিষয়টা তা আমরা তার একটা পরিশীলনও করতে হয়, এই পরিশীলনটাও আমরা করব। তো আমাদের পড়া শুরু করা যাক। তর্ক সংগ্রহ বস্তুত ন্যায় বৈশেষিক দর্শনের একটি খুব প্রসিদ্ধ গ্রন্থ বলে পরিচিত। তাহলে আমাদের এখন একটু জানি যে কি দর্শন, কি ন্যায় বৈশেষিক, এটা একটু আমাদের বুঝতে হবে। তো সেটা হলো মেন জিনিস যে দর্শনের রূপরেখা। তাহলে জিনিসটা আমরা একটুখানি পড়ি। তো সাধারণত আমরা কি জানি? আমরা বেদ, দর্শন, সাহিত্য এরম বিভিন্ন প্রকরণ দেখেছি। তো সেই যে দর্শন দর্শন মানে কি? দৃশ্যতে যার দ্বারা আমরা দেখতে পারি বা যার দ্বারা আমরা জানতে পারি, যার দ্বারা কোনো জিনিস বোঝা হয়, তাকেই বলা হয় দর্শন। এই দর্শনই মূলত 9 ভাগে বিভক্ত। কি ভাগে? আমরা একটু যদি সেটা পড়ার চেষ্টা করি তাহলে বুঝবো। যে দর্শন তা মূলত 2 ভাগে বিভক্ত। কি? নাস্তিক দর্শন এবং আস্তিক দর্শন। নাস্তিক দর্শন এবং আস্তিক দর্শন 2 ভাগে বিভক্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নাস্তিক দর্শন, তার মানে কি এরা ভগবান মানে না, এমন কিছু ব্যাপার নাকি? এখন হচ্ছে না, এমন কোনো ব্যাপার না। তাহলে নাস্তিক দর্শন মানে নাস্তিক দর্শক যারা, তাকে বলা হয় দর্শনের ভিত্তিতে যারা নাস্তিক দর্শন। কেন বলা হয় নাস্তিক দর্শন? তার মূল কারণ হলো আমাদের একটি অতি প্রসিদ্ধ গ্রন্থ হলো বেদ। সেই বেদকে কেউ অন্তিম প্রমাণ হিসাবে স্বীকার করেছে। অন্তিম প্রমাণ মানে কি? অন্তিম প্রমাণ মানে তোমরা দেখেছো যে অনেক সময় কি হয় না, কোনো একটা জিনিসে বলা হলো তো এখানে প্রুফ কি? তো একটা বলা হলো এখানে এটা বলা হয়, যেমন অনেক তোমরা সিনেমাতে দেখো বা ওটিতে দেখবে, অনেক জাজমেন্টে বলা হয় যে এই সুপ্রিম কোর্ট এই জাজ দিয়েছে, এই ডিসিশন দিয়েছে, তো সেই জন্য সেই ভিত্তিতে এটা মান্য করা হলো। তার মানে কি? একটা জিনিসকে মানা হচ্ছে যে সেটা হচ্ছে চরম প্রমাণ। তো সেখানে যখন এই বিষয়ে বলা হয়েছে
তার মানে এটি সিদ্ধান্ত, এটি চরম সিদ্ধান্ত। এটা যারা স্বীকার করে তাদের বলা হয় আস্তিক। মানে বেদে যা বলা হয়েছে তা ভুল হতে পারে না। বেদে যা বলা হয়েছে, যা দৃষ্টান্ত দেখানো হয়েছে, সেটি সত্য, এবং তার উপর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা চলে না। তার মানে কি, কোন একটা ধরো বিচার হলো যে এইটা এইটা না এইটা, এই কোনো একটা মানে সংশয় আসলো, সেই প্রসঙ্গে কি বলা হবে, তো বেদে কি বলা হয়েছে এটা আমরা দেখবো। তো বেদে বলা হয়েছে যে এই সময় ধরো বলা হয়েছে সকালবেলা করতে হবে না সন্ধেবেলা এইটা কি করতে হবে, এটা বলা যায় না সন্ধেবেলা সায়ংকালে করতে হবে। তো যখন সায়ংকালে করতে বলে মানে ওটা হচ্ছে প্রমাণ, তো আমরা সন্ধেবেলাতেই করবো। এই যে শ্রদ্ধা, এই যে আস্থা বেদের উপর যারা যে দার্শনিকরা মেনে চলে তাদের বলা হয় আস্তিক দর্শন, তারা মনে পড়ে। নাস্তিক দর্শন কি, যারা বলে না বেদে লেখা আছে বলেই আমাকে মানতে হবে, বেদে যা বলবে সেটাই সত্যি, এমন কোনো নিয়ম নেই। তাহলে কোনটা সত্যি, সেটা যুক্তির দ্বারা, মানে আমরা নিজেদের অনুভবের দ্বারা যেটাকে সত্য বলে স্বীকার করব, সেটাই সত্য। বেদে আছে বলেই সত্য বলে মানতে হবে এমনটি নয়। এই সিদ্ধান্তটি যারা মেনে চলে তাদেরকে বলা হয় নাস্তিক দর্শনের মধ্যে পড়ে। তো নাস্তিক দর্শনের আমরা যদি একটু ভাগটা দেখি তাহলে সেটা কি আসবে। হুম, স্যার, আমরা চার ভাগ জৈন বৌদ্ধ আর এদিকে সাংখ্য ন্যায় বৈশেষিক বেদান্ত মীমাংসা। গুড। হ্যাঁ, সাংখ্যযোগ ওটার দিকে 6, এদিকে 3। তো নাস্তিক দর্শন কতজন, নাস্তিক দর্শন 3 জন পড়ে। কি কি 3 জন? তখন অতনু বললো চারবাক, বৌদ্ধ এবং জৈন। চারবাক কি, চারবাক হচ্ছে যারা বলে যে প্রত্যক্ষ ছাড়া কোনো কিছু হয় না, এই জীবনটাই একটাই জীবন, একটাই আমাদের, কোনো ইহকাল পরকাল বলে কিছু নেই, আগের জন্ম নেই পরের জন্ম নেই, এই যা জন্ম আছে মরে গেলে মৃত্যু, মরে গেলে মুক্তি। এরকম যারা স্বীকার করে তা বলে চার্বাক। এটা হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির এটা হচ্ছে মানে এই দর্শনটি। পরবর্তী দুটো আমরা খুবই ভালোভাবে জানি। একটি বৌদ্ধ দর্শন, যেটি গৌতম বুদ্ধের মানে তার মতাদর্শকে নিয়ে যে দর্শনটি গড়ে উঠেছে, যেটিতে পরে মূলত 2 ভাগ হয়। কি কি 2টো ভাগ, একটা হীনযান আর একটি মহাযান। তার আরো ভাগ করে বৈভাষিক, সৌত্রান্তিক, এটা হীনযানের 2খানা ভাগ পাচ্ছি। আচ্ছা, সেটা আমরা একটুখানি তাহলে বিষয়টা জেনে নি যখন আমরা পড়ছি। তো বৌদ্ধ দর্শনে মূলত 2টো ভাগ হয়। কি কি, মহাযান হীনযান, এবং মহাযান। গুড, হীনযান ও মহাযান। হীনযান মধ্যেও আরো আমরা 2টো ভাগ পাই। একটা হলো বৈভাষিক এবং সৌতান্ত্রিক আর মাধ্যমিক যুগাচার এদিকে। গুড গুড, একটা বৈভাষিক ও সৌত্রান্তিক, এবং মহাযানে কি যোগাচার, আরে হুম, ও মাধ্যমিক। আমরা, এটা তো আমাদের তর্ক সংগ্রহের ক্লাস, আমরা যখন ভবিষ্যতে বৌদ্ধ দর্শন নিয়ে এইভাবে আমরা চর্চা সত্র করবো তখন আমরা বৌদ্ধ দর্শনের ডিটেলসে জানবো। আপাতত এটা এটা জানবো যে বৈভাষিক যারা শুধু বাহ্য প্রত্যক্ষ মানে মানে প্রত্যক্ষ জিনিসটা মানে, চারবাক থেকে একটু একটু অ্যাডভান্টেজ। সৌত্রান্তিক বাহ্য মানে আভ্যন্তর মানে মানসিক প্রত্যক্ষ মানে যোগাচার যে বুদ্ধিকে মানে
মাধ্যমিক যেটা আমরা সাধারণত শুনে থাকি সর্বং শূন্যম শূন্যম বা শূন্যবাদী বৌদ্ধ। বলে আমরা আমরা সাধারণত বৌদ্ধ দর্শনে মাধ্যমিক বৌদ্ধের মত খুবই প্রসিদ্ধ থাকে যে সর্বং শূন্যম শূন্যম, এই মতটা আমাদের থাকে। তো এই হলো আমাদের বৌদ্ধ দর্শনের একটা মোটামুটি ভাব। নেক্সট আসছে আমাদের জৈন দর্শন। জৈন দর্শন কি? মহাবীর জৈনের। তো ওখানে 24 জন তীর্থঙ্কর প্রসিদ্ধ আছে। প্রথম তীর্থঙ্কর হচ্ছে আদিনাথ বা ঋষভদেব। পরপরে বিভিন্ন তীর্থঙ্কর আছে। অন্তিম মানে 23 নম্বর হচ্ছে পার্শ্বনাথ এবং অন্তিম মহাবীর জৈন। Good. তাদের যে প্রণীত দর্শন এটা হচ্ছে জৈন দর্শন। তো এই তিনটে দর্শনের একটা বেসিক কি, এখানে কখনো আমরা এটা দেখবো না যে বেদা প্রমাণম মানে বেদে এরম বলা হয়েছে তাই এটা হবে, এইরকম কোনো সিদ্ধান্ত দেখা যায়। এখানে দেখা হয় যে এই বিচার হয়েছে, এখান থেকে এইটা পাওয়া যায় তো এইটা মানা হবে, তো এইটা মানা হবে না। এই যে একটা বিচার করে স্ট্র্যাটেজিক ভাবে জিনিসটার উপর সিদ্ধান্ত আসা হয়, সেটা হলো নাস্তিক। তবে এর মানে এটা নয় যে আস্তিক দর্শনে কোনো বিচার হয় না, ওখানেও যথেষ্ট বিচার হয়। কিন্তু বিচারটা করার সময় বেদ পরক ভাবে বিচার হয়। তখন এমন একটা জিনিস বলা হলো যেটা বেদে সেটা একদমই নাকচ করা হয়েছে, যেটা হতেই পারে না। তো আমরা তার উপর বিচার করব না, যে বলে দিয়েছে হতে পারে না, তো আমরা কেন কেন তার উপর বিচার করতে যাব? সেই যে আস্থাটা বেদের উপর যারা রাখে তারাই হলো আস্তিক দর্শন। তো আস্তিক দর্শনের যদি আমরা একটু ভাগ দেখে নিই, তাহলে আমরা কি পাচ্ছি? যে আস্তিক দর্শনের 6টি ভাগ। 2, 3, 4, 5, 6। কি কি? এক হলো আমাদের সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। গুড স্যার, এই সাংখ্য। এই- হ্যাঁ স্যার বলছি এইখানে আস্তিক দর্শনের এই দুটো মানে এই ছয়টি ব্যতীত এইগুলো তো মূল দর্শনের মধ্যে পড়লো। আপনি যেমন বললেন হুম চার্বাকের কথা, চারুবাক অর্থাৎ যারা মিষ্টভাষী, দেবগুরু বৃহস্পতি, এরকম করে আমরা হ্যাঁ মানে ভগবান বুদ্ধের, গৌতম বুদ্ধের জন্য বৌদ্ধ দর্শন পেলাম, জিন ধাতু নিষ্পন্ন, এবং মহাবীর বর্ধমান দ্বারা যিনি শেষ হলেন সেই ঋষভদেব থেকে শুরু করে জৈন দর্শন পেলাম, ওগুলো তো হলোই। তো স্যার হ্যাঁ এর বাদেও আস্তিক দর্শনের দুটো মানে মূল বিভাজন আছে, একটা বেদানুগত আর বেদ স্বতন্ত্র, বেদকে ভিন্ন করে দেওয়া, আর একটা বেদকে অনুগত ভাবে চলা। এগুলো স্যার কিন্তু পরে পরে ওগুলো ভাবা হবে। দরকার পড়ে না, কারণ ওগুলো অতটাও মানে মানে বিদ্বৎ সমাজে ওগুলো অতটা ওইভাবে তার প্রচলন নেই। তো মুখ্য প্রচলন এইভাবেই করা হয়, কারণ ওইটা হচ্ছে, হ্যাঁ ওটা বেদানুবাদ বেদ স্বতন্ত্র হিসেবে স্বীকার করা হয় যদিও, কিন্তু মূলত এই বিচারটাই আমরা মেনে চলবো। তো তোমরা এর আগে ভবিষ্যতে কোনো জায়গায় যখনই কোনো দর্শনের উপর কোনো পেপার প্রেজেন্ট করলে বা কোনো তোমরা তখন তোমাদের কারো স্পেশাল পেপার থাকলে, তো বা দর্শন সংক্রান্ত কোনো হলে মেনলি এই যে আমরা স্ট্রাকচারটা বললাম, এই স্ট্রাকচারটা অন্য বিবিধ আচার্যের দ্বারাও স্বীকৃত, এবং এটা এখনো আমাদের আমাদের যে আচার্যরা গুরুরাও তারাও এই স্ট্রাকচারটা মেনে চলে। আস্তিক নাস্তিক ভেদে 9 দর্শনের স্ট্রাকচারটি মেনে চলে। হ্যাঁ ওটা তোমরা ওটা অ- মনে রাখতে পারো, কিন্তু এইটা আগে মনে রাখতে হবে। তো এই যে আস্তিক এবং নাস্তিক দর্শনের পুরো ব্যাপারটা, এটা সকলে মোটামুটি স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তো লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তোলো। গুড, শুধু মধুরিমা লাইক করেছে, বাকিরা মায়াম করেছে, করেছে। গুড গুড গুড। তাহলে তাহলে আপাতত এই জিনিসটা আমরা কি বুঝলাম, যে 9টি দর্শনের যে মূল যে ভাগটা। তো একদিকে আমরা পাচ্ছি নাস্তিক দর্শন যার 3টে ভাগ আছে, চার ভাগ, জৈন এবং বৌদ্ধ। নাস্তিক দর্শন তার 6টা ভাগ, সাংখ্য, যোগ, ন্যায়, শেষী, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। সাংখ্যযোগ কি? সাংখ্যযোগ যেটা হচ্ছে আচার্য কপিলের বই, সাংখ্য সূত্র। এবং তার উপরে আমরা খুব প্রসিদ্ধ যেটা শুনেছি ঈশ্বর কৃষ্ণের সাংখ্য কারিকা, এটা আমরা খুবই প্রসিদ্ধ শুনেছি। আমরা ধীরে ধীরে
এই লেকচার সিরিজে আমরা এইভাবে ধীরে ধীরে বিভিন্ন দর্শনের আমরা জিনিস কভার করব। তো তোমরা এখানে কন্টিনিউয়াসলি জিনিসগুলো সম্পর্কে একদম বিভিন্ন দর্শন সম্পর্কে, দর্শন এবং সাহিত্য, বেদ সম্পর্কে তোমরা এখানে অনবরত ক্লাস পেতে থাকবে, কোর্স পেতে থাকবে। স্যার, হ্যাঁ। হ্যালো স্যার। স্যার স্যার হুম। বলছি, আমার একটা অনুরোধ রইলো যে স্যার 14 তারিখের আগে কেন স্যার শুরু করলেন? আমি তো রেজিস্টার করতে পারছি না, আমার তো পরীক্ষা রয়েছে না, এসএসসি, ওই পিজিটি, এই স্যার কোর্সটার কথা বলছি। আচ্ছা আচ্ছা, এই এটা স্যার কোর্স। 14 তারিখে, হ্যাঁ স্যার, পর করলে হ্যাঁ তো আমার কিন্তু, সুবিধা হতো নেটের জন্য। হ্যাঁ তুমি এটা এর এটা তো মঙ্গলবার শুক্রবার কোর্স। আর এটা তুমি 1 ঘন্টা আরামসে করতে পারবে, করতে অসুবিধা কিছু হবে না তোমার। আর এ তুমি রেকর্ডেড আচ্ছা, পাবে, মেটেরিয়াল সবই পেয়ে যাবে। ঠিক আছে স্যার, ঠিক তুমি আছে, এখানে তবে স্যার আমি রেজিস্ট্রেশন করে রেজিস্টার নিতে করে পারো। নেব। ওকে স্যার, ওকে। হ্যাঁ। আচ্ছা। আমাদেরকে মাল্টিটাস্কিং করতে হয়। এই যেমন ধরো আমাদের বাড়িতে আমাদের মা, আমাদের মায়েদের দেখো, মা বাবা সবাইকে দেখো কত কিছু কাজ করছে। যাদের মা ওয়ার্কিং, আর যারা নিজেরাও ওয়ার্কিং, মানে ফ্যামিলি আছে ওয়ার্কিং, কত কাজ করছে একসঙ্গে, কত জিনিস সামলাচ্ছে। তো এই যখনই তুমি মাল্টিটাস্কিং করবে তখন তোমার মধ্যে সেই এবিলিটি বাড়বে, যে তুমি অনেক জিনিস এই যে আমরা এই আগেকার দিনে বিভিন্ন আচার্যদের শুনেছি, তারা 2, 3, 4টে শাস্ত্রে পারঙ্গত কি করে? তারাও তো মানুষই ছিল। তারা ওইভাবে নিজেদেরকে ট্রেন করেছে, তারা সেই অধ্যবসায় করেছে। এখানে আহ, 6 ঘন্টা পড়তো, সেখানে 7 ঘন্টা, 8 ঘন্টা। তো এইভাবেই তোমরা ধীরে ধীরে তোমাদের আরো এবিলিটি বাড়বে, তখনই তোমরা আরো অনেক জিনিস ধারণ করতে পারবে। অসুবিধা নেই। আর এমনি তো এটা, যদি কখনো কোনো ক্লাস মিস করে গেলে, তো তুমি রেকর্ডিং তো, রেজিস্টার যারা করছে তারা তো রেকর্ডিং সবই পাবে। হুম। আচ্ছা। তো সেকেন্ড হলো সাংখ্য দর্শন। আমরা ফিরে আসি আবার। সাংখ্য দর্শন কি? কপিলাচার্য, তার উপরে মুখ্য গ্রন্থ কি? ঈশ্বর কৃষ্ণের সাংখ্য কারিকা। তার উপরে বাচস্পতি মিশ্রের সাংখ্য তত্ত্ব কৌমুদী গ্রন্থ। আমরা সাধারণত যে নামটা শুনে থাকি, দুটো নাম, সাংখ্য কারিকা আর সাংখ্য তত্ত্ব কৌমুদী। এটা সাংখ্য দর্শন। সেখানে কি বলা হয়? যে প্রকৃতি এবং পুরুষ নামে দুটি তত্ত্ব আছে। বস্তুত প্রকৃতি সমস্ত কাজ করে, কিন্তু পুরুষ এখানে নির্বিকল্প থাকে। তো জিনিসটা অনেকটা বেদান্তের সঙ্গে মিল খায়। কেন খায় আমি একটু পরে যাব। নেক্সট আসছে যোগ দর্শন। যোগ দর্শন কি? আমরা খুবই জানি, আমরা যোগ দিবস পালন করি। তো পাতঞ্জল যোগ দর্শন, পতঞ্জলি উনি যোগ দর্শন আছে, যোগসূত্র আছে, 4 অধ্যায়ের যোগসূত্র আছে। সেখানে কি করে আমাদের চিত্তবৃত্তিকে শান্ত করতে হয়, শান্ত করে কি করে নির্মল করতে হয়, তারপর কি করে সমাধি হয়, প্রক্রিয়া সেখানে বর্ণনা করা হয়েছে। তৃতীয় আসে, যেটা হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনে কি? ন্যায় দর্শনে মূলত যুক্তির মাধ্যম উপরে বিশেষ প্রকাশ দেওয়া হয়েছে। বিচার তো আছেই, মানে এখানে বেদের প্রামাণ্য তো আছে, কিন্তু সেটাকে 4টে প্রমাণের দ্বারা স্বীকার করে, প্রমাণ প্রমেয় পুরো বিস্তৃত বিবরণের দ্বারা আমরা ধীরে ধীরে জানবো। এক একটা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা জানবে ন্যায় দর্শনে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, সম্পর্কে আমরা ধীরে ধীরে এগুলো জানবো। হ্যাঁ, তো ন্যায় দর্শন, বৈশেষিক দর্শনটা ন্যায়ের সাথেই চলে। তো আমরা সাধারণত যেটা বলা হয় ন্যায় বৈশেষিক দর্শন, তোমরা অনেক দেখবে লেখা আছে ন্যায় বৈশেষিক দর্শন। কারণ ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শনের চিন্তাধারাটা অনেকটা কাছাকাছি। যেমন সাংখ্য আর যোগ দর্শনের চিন্তাধারা অনেকটা কাছাকাছি, বা দুটোতেই সেই ওই প্রকৃতি পুরুষ কনসেপ্টটা আছে, দুজনে সেইভাবে। তো জিনিসটা সবার সমাধি যে সিদ্ধান্তটা, দুজনে অনেকটা কাছাকাছি যে আছে, অনেকটা, একই নয় কিন্তু অনেকটা। এইভাবে ন্যায় বৈশেষিকটাও এরকম আলাদা। নেক্সট আসে হচ্ছে পূর্ব মীমাংসা। তো পূর্ব মীমাংসা বিষয়টা কি? পূর্ব মীমাংসাকে বলা হয় আমাদের, আমরা যে বলি না মীমাংসা দর্শন বা মীমাংসা, যে মীমাংসা শব্দটা যে আমরা কমনলি শুনে থাকি, সেটাই পূর্ব মীমাংসা।
একেই আমরা মীমাংসা বলি। আমরা মীমাংসা শব্দ যখনই শুনে থাকি না, মীমাংসা দর্শন, মীমাংসা, এইটা হচ্ছে এই পূর্ব মীমাংসা শাস্ত্রটি। আর উত্তর মীমাংসা কি? উত্তর মীমাংসাকে আমরা যেটা খুব সহজে শুনে থাকি সেটা হলো বেদান্ত। আমরা পড়ি না বেদান্ত দর্শন, বেদান্ত দর্শন, তো বেদান্ত দর্শনটা কি? এই যে উত্তর মীমাংসা, এই উত্তর মীমাংসাটা কি এর শাস্ত্রীয় নাম, বেদান্তটা কি এর প্রচলিত নাম। উত্তর মীমাংসা তোমরা যখন কোথাও জায়গায় লিখবে, যেমন বেদের এই ভাগ, মানে আমরা দর্শনের এই ভাগ, তো দর্শনটা প্রথমে উল্লেখ করবে উত্তর মীমাংসা দর্শন, তারপরে বলবে উত্তর মীমাংসাকে বেদান্ত দর্শনও বলা হয়। কেন বেদান্ত দর্শন বলা হয়? তো কথা হলো সাধারণত, আচ্ছা যেটা আমরা এটা দেখে নেবো, তো যদি সাধারণত দেখো যে আমাদের স্যার, বেদ। স্যার হ্যাঁ, মূলত হ্যাঁ মানে এটার এটা উত্তর হতে পারে স্যার, আমি স্যার বলতে পারি কি? হ্যাঁ, বলো বলো বলো। ওকে স্যার। স্যার যেহেতু হ্যাঁ, বলো। বেদের অন্তভাগ, হ্যাঁ স্যার মানে যেহেতু বেদের অন্তভাগ বেদান্ত, অর্থাৎ উপনিষদ জ্ঞানকাণ্ড এইগুলোই নির্ভর করে বেদান্তের অন্তর্গত, সেই ক্ষেত্রে হুম আর হুম হুম আমরা বেসিক্যালি ভাবে মীমাংসা দর্শনের বিভাজনের ক্ষেত্রে এই দিকগুলো দেখতে পাবো, যে পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা আপনি যেটা বললেন, যেটা মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন, তো পূর্ব মীমাংসা নিজেই কর্মকাণ্ডের উপর নির্ভরশীল এবং উত্তর মীমাংসা অর্থাৎ বেদান্ত দর্শন নিজেই জ্ঞানকাণ্ডের উপর নির্ভরশীল। যেহেতু বেদের হুম। অন্তভাগটা বেদান্ত এবং সেখানে জ্ঞানকাণ্ডই রয়েছে, জ্ঞানকাণ্ডের উপর উত্তর মীমাংসা নির্ভরশীল, সেই সূত্রে আমরা সহজ পরিভাষায় উত্তর মীমাংসাকে বেদান্ত দর্শন রূপে আখ্যায়িত করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো এটা তো যারা জানে তাদের জন্য উত্তরটা ঠিক আছে। এবারে আমি বলবো, আমি সাধারণ সরল ভাষায় যারা বিষয় সম্পর্কে অতটা নেই তাদের জন্য বলছি। জিনিসটা ঠিকই বলেছে। এবারে তো আমরা বেদ জানি। বেদ, বেদ কটা? চারটে বেদ। কি কি? আমাদের হচ্ছে ঋগ্বেদ। ঋক, সাম, যজু এবং অথর্ব, হ্যাঁ। তিনটে প্রাচীন, একটা অর্বাচীন শ্রেষ্ঠ। হ্যাঁ, ও ঠিক আছে, ওটা এখন দরকার নেই। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ, চারটে বেদ। তো প্রতি বেদেরই আমরা একটা বেদের ধরে চলি, প্রতি বেদেরই চারটে ভাগ হয়। কি কি চারটে ভাগ? সেটা হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। গুড, আরণ্যক ও উপনিষদ। এই যে উপনিষদ জিনিসটা, এইটাকেই অ্যাকচুয়ালি বেদান্ত বলা হয়। কেন কি? একটা তোমরা যদি আপেক্ষিক ভাবে দেখো তাহলে কি এটা 4 নম্বরে আসছে, তো কি বেদস্য অন্তঃ, সেই অর্থে উপনিষদ বলা হয়। এর আরেকটি অন্য অর্থ আছে, অন্ত শব্দের রহস্য, এরকম অর্থ হয়। তাহলে কি বেদের মূল রহস্য, বেদের মূল রহস্য যার মধ্যে আছে, যে গ্রন্থের মধ্যে বেদের মূল রহস্য নিহিত আছে। বেদের মূল রহস্য কি? এই জগৎ সত্য নয়, সেই পরমাত্মাই সত্য, আত্মা এবং এই যে জীবাত্মা, সেই যে ভগবান, দুজনে একই আসলে। এটাই কি বেদের সিদ্ধান্ত, বেদ এটাই প্রমাণ করতে চায়। এই বেদের রহস্য যেখানে হয় তাকে বলে বেদান্ত। আর এই যে বাকি, বিশেষ করে সংগীতা, ব্রাহ্মণ অংশে বিশেষ করে কি আছে? মন্ত্র আছে, যেমন আমরা বলি অগ্নি সূক্তম, ইন্দ্র সূক্তম, তারপরে তোমরা ওই যে পুরুষ সূক্তম। এখানে কি? কেন অগ্নি সূক্তম? তো ওটা কি? অগ্নির উদ্দেশ্যে স্তুতি করা হচ্ছে। যজুর্বেদে কি ওভাবে যজ্ঞ বিধান আছে, যেমন আমাদের পুরুষ সূক্তম, মানে পুরুষের ওইভাবে যজ্ঞ, এই এইটা হয়, এই এই অর্পণ করো, তারপরে এই অর্পণ করো, এরকম সাম গানে। এটা কি একটা প্রক্রিয়া? এবার এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়া করলে কি হবে? এর বিভিন্ন ফল আছে। কোনো প্রক্রিয়া করে আমরা স্বর্গ পাই, কোনো প্রক্রিয়া করে অমৃত লাভ হয়, কোনো প্রক্রিয়া করে আমরা আরো উন্নত শরীর ধারণ করতে পারি। তো যদি আমরা খুব বেসিক ভাবে মীমাংসা এবং বেদান্তের মধ্যে একটা ভাগ করতে চাই, এটা জানবো সাধারণত লৌকিক বিষয় এবং
পরলৌকিক, পরলৌকিক মানে হচ্ছে তোমার স্বর্গলোক পাওয়া বা এইরকম ধরনের যে ইচ্ছা বাসনাগুলো, সেগুলো সাধারণত মীমাংসা দর্শন, যেটি পূর্ব মীমাংসা, তার মধ্যে করা হয়েছে। আর এখানে আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব সম্পর্কে বিচার হয়েছে, যে এখানে কি আছে, ওখানে কি আছে, এই যে বিচারটা যে দর্শনে আছে, এটা হচ্ছে বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসা দর্শন। এটা মোটামুটি একটা আমরা উপর উপর ভাগগুলো দেখতে পাই। তো এবারে আমাদের কি, আচ্ছা, তো এবারে আমাকে বলো, এই যে আমরা পুরো দর্শনের একটা রূপরেখা জানলাম, এটা কার কার ক্লিয়ার হয়েছে? আর ক্লিয়ার হয়েছে সে লাইক করে। আর প্রশ্ন থাকলে হাত তোলো, এখানে একটা হাতের অপশন আছে, হাত তোলো। গুড, গুড। সীমা, মধুরিমা, মধুমিতা, ময়াঙ্ক, নবনীতা, গুড। হ্যাঁ, অতনু বলো। স্যার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হুম, একটু স্যার ভাইটালি হবে আর কি, আমি মন থেকেই বলছি আর কি, যে ধরুন হুম, এই যে স্যার এই যে আমাদের বিভাজনগুলো হলো, সংহিতা, হুম, আরণ্যক, উপনিষদ, এই যে স্যার মানে বিভাজনগুলো হলো চারটে বেদের ক্ষেত্রেই, ঋক, সাম, যজু, অথর্বী। এখন স্যার আমার স্যার প্রশ্ন হচ্ছে, যেমন ধরুন আমরা যজুর্বেদের ক্ষেত্রে শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, তার মধ্যে বৃহদারণ্যক উপনিষদ পাবো। আবার আমাদের যে অনার্সের ক্ষেত্রেও আমরা স্যার দেখেছি, মাস্টার্সেও ছিল, তো ধরুন স্যার অদ্বৈত বেদান্তবাদী শঙ্করাচার্যের আত্মতত্ত্বের কথা, আত্মার হুম, বর্ণনা, আপনি স্যার যে বললেন না ব্রহ্মতত্ত্ব, আত্মার হুম, বর্ণনা হুম, উনি অত্যন্ত সুন্দরভাবে করেছেন। সেই যে হুম, অনিজ দেকং মনস্য জবীয় নৈনদ্যে বা হুম, আত্মগণ হুম। পূর্বমর্শ অনেক ভাবে, দেখো মানে সোজা দিয়ে, হ্যাঁ। হ্যাঁ স্যার ওগুলো স্যার, তারপরে এই রকম ভাবে উনি করেছেন। তো স্যার ওখানে তো আমরা আত্মতত্ত্ব হিসেবে অদ্বৈত বেদান্তবাদী শঙ্করাচার্যের পেলাম উপনিষদের একটা পার্ট। তো স্যার হুম। ঋগ্বেদে আমরা কোথায় পাবো এরকম আত্মতত্ত্বের বর্ণনা বা ব্রহ্মতত্ত্বের বর্ণনা আছে এমন ঋগ্বেদের উপনিষদে স্যার কি আছে, একটা উদাহরণ স্যার কি হবে এইটাই আর কি। তৈত্তরীয় উপনিষদ, হ্যাঁ স্যার কৌশিতকী উপনিষদ। হ্যাঁ স্যার, কিন্তু সেগুলোর মধ্যে স্যার কি পাবো, আমরা ধরুন ওই সেই ইয়েটা হবে। প্রজ্ঞানম ব্রহ্মা। না না স্যার, ওগুলো হলো, হ্যাঁ স্যার, যম নচিকেতা সংবাদ হতে পারে। যম জগন্নাথ নচিকেতা ঋগ্বেদের নয় তো? নয় স্যার, তাই তাই স্যার আমি বলছি, তারপরে শুনো সে কথা। কিন্তু সেইখানে আমরা আত্মতত্ত্ব বা মানে অগ্নিবিদ্যা আত্মবিদ্যার কথাগুলো পাবো, কিন্তু ঋগ্বেদের স্যার উদাহরণ কি হতে পারে? ওগুলো তো স্যারই সব তো মানে যজুর্বেদের মধ্যে গেল, শুক্ল এবং কৃষ্ণ ঋগ্বেদের যজুর্বেদ। দৃষ্টান্তটা, মানে ঋগ্বেদে অন্য পরব, মানে প্রতিটি উপনিষদের একটা বর্ণনার ক্রম আছে। কোন উপনিষদে একটা মানে বিভিন্ন বস্তু বর্ণনার মাধ্যমে হয়েছে, কোন উপনিষদে কথার মাধ্যমে হয়, যেমন পাঠক উপনিষদ কথার মাধ্যমে গেছে, ছান্দোগ্য উপনিষদ, বেদান্ত উপনিষদ কথার মাধ্যমে হয়েছে। আইতরেয় উপনিষদ কথার মাধ্যমে যায়নি অ্যাকচুয়ালি, ওখানকার বর্ণনা ক্রমটা একটু অন্যভাবে হয়েছে। ওখানে বস্তু, তার বিভিন্ন মানে বস্তু নির্দেশের মাধ্যমে সেখানে বর্ণনা করা হয়েছে। মানে যদি ঐতির উপনিষদ দেখো তাহলে এটা বুঝতে পারো, প্রতি উপনিষদের একটা, আর উপনিষদ নিজেই একটা সাহিত্য। তো দরকার প্রয়োজন নেই যে সব সাহিত্য, মানে তোমার কাছে সব সাহিত্যের মধ্যে কোনো সাহিত্য শৃঙ্গার রস প্রধান হয়, কোনো হয়তো বীর রস প্রধান। ঐতরেয় উপনিষদের বর্ণনাটি একটু অন্যভাবে হয়েছে, ওখানে বস্তু নির্দেশের মাধ্যমে বর্ণনা হয়েছে, প্রথমে সৃষ্টি নির্দেশ করা হয়েছে, তার মধ্যে থেকে ধীরে ধীরে করে ওখানে বর্ণনাটি গেছে। তো ওরা আমরা আহ, ওটা কখনো পড়া হলে তখন ওটা ওটা বুঝে যাবে। আর তাহলে বলে তো মান্ডুক্য উপনিষদ, মান্ডুক্য উপনিষদের কোনো গল্প নেই। মুন্ডক উপনিষদ ছোট ছোট গল্প, ছোট ছোট মানে খুবই শর্ট, শর্ট স্টোরি। মানে ওইভাবে কোনো একটা, যেমন যম নচিকেতার মধ্যে একটা প্রদীর্ঘ আখ্যান ওখানে নেই। তো ওটা বিভিন্ন উপনিষদে থাকে। আচ্ছা, সুশ্রুত বলছে উপনিষদ ও বেদান্ত কি সমার্থক নাকি পার্থক্য? কিছু কিছু বলবে? আহ, না না, মানে এইটাই প্রশ্ন করছিলাম যে ও দুটো এক না আলাদা। বেদান্ত দর্শন, উপনিষদ একটা বেদের অংশ। উপনিষদে যে সিদ্ধান্ত দেয়া হয়েছে, সেই সিদ্ধান্তকে বেদান্ত দর্শন বলা হয়। উপনিষদের যে দর্শন মানে উপনিষদের যে দৃষ্টিটা দেওয়া হয়েছে,
তাকে বলা হয় বেদান্ত দর্শন। হ্যাঁ, না না, আচ্ছা সুষ্ঠু, তুমি বুঝতে পেরেছো? উপনিষদে পরপর মন্ত্র আছে, মন্ত্র আছে, সেখানে ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যার মাধ্যমে আমরা যে তত্ত্বটি পাই সেই তত্ত্বটি বেদান্ত দর্শনের তত্ত্ব। দুটোর মধ্যে ভাগটা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হলো। good. হ্যাঁ, সীমা বলো। স্যার, জমজমি সংবাদ সূক্ত এটি কোন বেদের অন্তর্গত? ঋগ্বেদ। স্যার, ঋগ্বেদের গ- 10 নম্বর সূক্ত। একটু আগে বলা হলো না যে ঋগ্বেদের নয়, তাই আমি জিজ্ঞাসা করলাম। না না, ওটা নয় এ বাবা, তুমি ওটা তো নয়, ওটা পুরোপুরি নয়। ভুল করলে শ্রীমা। ওটা আমি বলে দিই তোমায়। ওটা স্যারকে আমি যেটা বলেছিলাম জম নচিকেতা সংবাদ। আর তুমি যেটা বলছো জম জমি সংবাদ সুক্ত, যেগুলো ডায়ালগস হিউমস বা ফিলোসফিক্যাল হিউমস। ডায়ালগস হিউম ও, সংবাদ সুক্ত, ফিলোসফিক্যাল একটু হিউম নিশ্চিত দার্শনিক সুক্ত আমাদের আছে না। হ্যাঁ, তুমি ঋগ্বেদ। গুলিয়ে ফেলেছো। হ্যাঁ ঠিক। ঠিক আছে, পুরুরবা অসুবিধা নেই। উর্বশী সংবাদ সুক্ত 10-95। আর বিশ্বামিত্র নদী বিপাট মানে বিপাশা নদী ওটা 3-33। আর একটা সরমাপনি যেটা ইন্দ্র এবং ওনার কুকুরি, ওটা 10-109। আর ঠিক আছে, তুমি যেটা বললে অসুবিধা নেই। হ্যাঁ, জমজমি, ওটা 10-10। এই চারটে মনে রাখো, তাহলেই হুম, হবে। হ্যাঁ, ঠিক আছে। গুলিয়ে হ্যাঁ, ফেলছিলাম। তোমাদের জমি কারোর আর কোনো অসুবিধা নেই, তোমাদের কারোর যদি মানে কোনো সংশয় থাকে, মনে হয় এরম মনে হচ্ছে, তোমরা হাত তুলে বলবে। এখানে সবাই আছে, প্রত্যেকে একে অপরকে হেল্প করবে। তো তাহলে একটা কি, পুরো একটা স্টাডি এনভায়রনমেন্ট থাকবে। এটাও দরকার, এই যে পরস্পর বার্তালাপের মাধ্যমে তোমরা জিনিস ঠিক করছো, এটাও খুব দরকার। সীমা আর কখনো আগে ভুলবে না এটা, মনে দাদা থাকবে একটা তো প্রশ্ন সীমা? করবো? হ্যাঁ, হ্যাঁ বল। স্যার, একদম। হ্যাঁ মানে গুড, হ্যাঁ সুশ্রুত বল। বিকল্পটা প্রশ্ন, ওই যে যে দর্শন যে যা খুশি প্রশ্ন করো। শব্দটা, হ্যাঁ সেটাই বলছি, মানে যেহেতু আমার হ্যাঁ হ্যাঁ দর্শনের ব্যাকগ্রাউন্ড নেই, বলছি দর্শন হ্যাঁ, যেহেতু ঠিক আছে। দৃশ ধাতুতে এটা বললে, তো পজ হ্যাঁ, ধাতু মানেও তো দেখা, তাহলে পজ ধাতু কেন ব্যবহার করা হচ্ছে না, দৃশ ধাতু কেন গুড ব্যবহার করা কোয়েশ্চেন, হচ্ছে? গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। স্যার, দাঁড়া। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার, দাঁড়া, মানে আমি এটা আগে এটা একটুখানি ইজিলি বোঝাই, দাঁড়া। হ্যাঁ স্যার, আপনি আগে বলে দিন। হ্যাঁ, ধরো এটা আমি, ধরো এখানে দাঁড়িয়ে আছি, তুমি এখানে ধরো বসে আছো। এখানে একটা ধরো, এখানে একটা একটা এতে এটা ধরো, এটা ধরো টি স্টল, তুমি এখানে সামনে বেঞ্চিতে বসে চা খাচ্ছ। তুমি আমাকে দূর থেকে দেখলে, তুমি বললে আরে স্যার যাচ্ছে, এটা কি? তুমি দেখলে, তাহলে তুমি আমাকে পশ্য, এখানে এটা হলো পশ্য ধাতুর স্থল। প্রথমে আগে দৃষ্টান্ত বলছি, এবারে তুমি বললে আরেকটা কি দেখলে, আরে স্যার মনে হচ্ছে ঘরে যাচ্ছে, কিন্তু বড্ড চিন্তিত লাগছে, বা হয়তো খুবই ক্লান্ত লাগছে, হয়তো আজকে অনেক এক্সট্রা ক্লাস হয়েছে বা কিছু ইয়ে হয়েছে। আজকে হয়তো কোনো অফিসে হয়তো কিছু মনোমানি হয়েছে কোনো কোনো এর সাথে। তার মানে একটুখানি উনি একটুখানি অসন্তুষ্ট আছে। তো এই যে পুরো বিষয়টা তুমি একটা টোটাল পিকচার ক্রিয়েট করলে, এটা হলো দৃশ্যত। ধরো এই যে ডায়েরিটা, এটা ডায়েরি। তুমি কি বললে? আমি বললাম এটা কি বলো তো? তোমরা বললে ডায়েরি। তাহলে কি তোমরা ডায়েরিটা দেখলে, তাহলে ভবন্তঃ পুস্তিকা, এটা পুস্তিকা ধরে চলি। আহ, তোমরা হচ্ছে তোমরা পশ্যন্তি, তাহলে স্পর্শ মানে এখানে তোমাদের বিষয়গত শুধু জ্ঞান হয়, এটা উপর উপরই আছে এটা। আচ্ছা, এটা তাহলে এটা দৃশ্য মানে সেই বিষয় সম্পর্কে তোমার বিশিষ্ট অবধারণ হয়, মানে তুমি সেই বিষয়টা একটা পূর্ণ অবলোকন করলে। এইখানে এই
বিষয় আছে, এর ফলে এই হবে, এর জিনিসটার পরিণতি এই, এখানে এটি মিথ্যা, এটি সত্য। এই যে পুরো একটা তোমার অবধারণা ক্রিয়েট হলো, মানে তুমি একটা জিনিস সম্পর্কে টোটালি নলেজ গেন করলে, এটাকে বলে দৃষ্টাতু, দর্শনম। তো যখন তুমি একটা মানে কি, আমরা এই যে আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব মানে কি, আত্মতত্ত্ব আমি এটা লিখে দিলাম, আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব লিখে দিলাম, মানে কি আত্মতত্ত্ব হয়ে গেল? আত্মতত্ত্ব মানে, মানে তুমি সেইটা বোধ করছো, মানে একটা তোমরা, স্বামীজি বলেছেন বোধে বোধ করা বলে একটা শব্দ করেছেন। মানে কোনো একটা বিষয়কে সেই বিষয়ের মধ্যে জানা। তো বলছি আত্মতত্ত্ব, তার মানে কি, সেই আত্মা, সেই যে পরমাত্মা, সে এ, তার মানে আমি নিজের মধ্যে একটা ঐক্য অনুভব করছি, আমি সেই পরমাত্মা, সেই একত্বটা অনুভব করছি, আনন্দ পাচ্ছি। এই যে পুরো বিষয়টা একটা বোধে বোধ হওয়া, এটা হচ্ছে দৃশ ধাতুর অর্থ। আর আমি শুধুমাত্র একটা জিনিস দেখলাম, সেটা হলো পশ্যতি, এটা হচ্ছে পশ্য, পশ ধাতু অর্থ। তো ক্লিয়ার আছে? হ্যাঁ দাদা, হয়েছে, থ্যাংক ইউ। গুড। বাকি কারোর এটা এই দুটো ধাতুর মধ্যে বুঝতে কারোর কোনো সংশয় আছে কি? যদি দুটো ক্লিয়ার থাকে তাহলে লাইক করো। গুড, 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 গুড। তোমাদের যখনই, তোমরা 10 সেকেন্ড শুরু করেছো, যখনই তোমাদের কোনো প্রশ্ন আসবে, ওই যে হাতের অপশন আছে না, হাত তুলবে। লাইক মানে কিন্তু প্রশ্ন, লাইক মানে আমি বুঝবো তুমি জিনিসটা বুঝেছো। হাত তোলা মানে তুমি জিনিসটা, তোমার সঙ্গে কোনো প্রশ্ন আছে তাহলে তুমি হাত তুলবে। ওকে, এই হলো দুটো ধাতুর মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো আমরা বেদ জানলাম, বেদান্ত জানলাম, পুরো বিষয়টা আমরা একটা আপাদমস্তক বিষয়টা বুঝলাম। তো এই যে পুরো 9টি দর্শনের মধ্যে মেন হচ্ছে, তাহলে আমরা কি পড়ছি, আমরা মূলত ন্যায় দর্শন পড়ছি, তার সঙ্গে বৈশেষিক দর্শনটা একটু টাচ করবো। তো আমরা অ্যাকচুয়ালি ন্যায় বৈশেষিক দর্শন মিলিয়ে পড়বো। কেন কি, আমাদের যে পাঠ্য বিষয় তর্ক সংগ্রহ, এটা ন্যায় এবং বৈশেষিক দর্শন দুটো সিদ্ধান্ত মিলে হওয়া। বিশেষত এটা বৈশেষিক দর্শনের দিকেই যায়, কিন্তু এখানে ন্যায় বৈশেষিক দুটো মতকে মিলেই করা হয়েছে। তো ন্যায় বৈশেষিক দর্শন মিলিয়ে একটা প্রারম্ভিক গ্রন্থ হচ্ছে তর্ক সংগ্রহ। যে এরকম তোমাদের মতো যারা এখন এই বিষয়ে জানো না, তারা তারা যখন বিষয়টা জানতে আগ্রহ প্রকাশ করেছো, তো এই আগ্রহটাই তোমাদেরকে ভবিষ্যতে আরো অন্য অন্য গ্রন্থ পড়তে সাহায্য করবে। এই খিদেটা তোমরা মানে চালিয়ে রাখবে। যখনই কখনো এটা না হয় যে ঠিক আছে, মোর দ্যান এনাফ, তাহলে আর কিন্তু তোমরা বিষয় বুঝতে পারবে না, নতুন বিষয় বুঝতে পারবে না। তার চেয়ে খারাপ জিনিস, যা পড়া অধীত বিদ্যাও চলে যাবে। হ্যাঁ, তাই। তো ন্যায় বৈশেষিক দর্শনের একটি প্রারম্ভিক গ্রন্থ। তাহলে আমরা, তাহলে আমাদের, তাহলে আমরা মূলত কোন, এদিকে যাই, তো আমরা মূলত কোন দর্শনের এটা মানে আমরা বিষয় পড়বো, নাস্তিক না আস্তিক? আস্তিক। আস্তিক দর্শনে। গুড। এখানে বাকিদের আমি একটুখানি, বাকিদের মধ্যে হচ্ছে মায়াঙ্ক, মায়াঙ্ক। আছি স্যার। হ্যাঁ, জিনিসগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তুমি কোনো প্রশ্ন উত্তর করছো না, আমি বুঝতে পারছি না তুমি ঠিকঠাক মানে মনোযোগ দিয়ে শুনছো কিনা। কোনো অসুবিধা হ্যাঁ স্যার, হচ্ছে শুনছি। শুনতে, মানে বুঝতে? না স্যার, না স্যার, এগুলো জানা, তাই আর প্রশ্ন করছি। গুড। নবনীতা? হ্যাঁ হ্যাঁ, শুনছি। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার হচ্ছে এতক্ষণ পর্যন্ত, সবটা ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ। গুড। সন্দীপ? হ্যাঁ, আমি সবকিছু বুঝতে পেরেছি। কোশ্চেন বিষয়গুলো জানা বলে তাই আর কোনো কোশ্চেন করছি না। ঠিক আছে, সে তো প্রত্যেকেরই 19-20 জানা থাকে, বাকি জনরা তো অ্যান্সার করছে বাকি। ঠিক আছে, মধুমিতা?
হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আপাতত অসুবিধা হয়নি। ঠিক আছে, এরপরে তোমরা তো মেটেরিয়াল পাবে। হ্যাঁ হ্যাঁ তোমরা মেটেরিয়াল তোমরা মানে কয়েক ক্লাসের গ্যাপে গ্যাপে পাবে, বরং এক একটি ক্লাসের মেটেরিয়াল তো ওটা তো ওইভাবে তো হয় না। রিভিশন মানে তুমি ধরো তো তিনটে ক্লাস গেল, চারটে ক্লাস গেলো, তারপর একটা মেটেরিয়াল ওই যতটা হয়েছে তাতে ওইভাবে আমি প্রোভাইড করবো। ওখান থেকে তোমরা একটা রিভিশন করতে পারবে, বাকি তোমরা রেকর্ডিং এবং ক্লাস নোট তো পাবে। আচ্ছা, এবারে আমরা তাহলে কি আমাদের যাচ্ছে ন্যায় বৈশেষিক দর্শন। তো এবারে ন্যায় আর বৈশেষিকের মধ্যে তাহলে আমরা কি জানলাম? আমাদের মোট 9টি দর্শন আছে। কি কি? আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন। নাস্তিক দর্শন কি? চার্বাক, জৈন, বৌদ্ধ। আস্তিক দর্শন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। এটা আমাদের তাহলে ডান। ডান এতটা পোর্শন। ওকে, এবারে আমরা ন্যায় দর্শন। প্রণেতা প্রণেতা হলো আচার্য গৌতম। এবং বৈশিষ্ট্যিক দর্শন আমরা বলেছি, আমরা কি বলেছি? আমরা ন্যায় বৈশেষিক দর্শনই মূলত পড়ব। দর্শনের প্রণেতা কি? আচার্য কণাদ। তো গৌতম আচার্যের ন্যায় সূত্র, কণাদ মুনির বৈশেষিক সূত্র। প্রথম আছে যে কি তত্ত্ব। হ্যাঁ বল। স্যার বলছি এই যে যিনি গৌতম আচার্য বা গৌতম তোমার সাউন্ডটা বড্ড কম আসছে, একটু জোরে বলো। ঠিক আছে স্যার, এই কাছে নিলাম। স্যার বলছি যিনি মানে গৌতম বা অক্ষপাদর, উনার কি সমসাময়িক ছিলেন কণাদ, না উনার মানে পরবর্তী বা পূর্ববর্তী? এটা স্যার জানতে চাইছি। নিশ্চয়ই পরবর্তী। কণাদ আগে ছিলেন। ও তাহলে সে পূর্ববর্তী। হুম হুম হুম। তো তবে যে স্যার বলা হচ্ছে যে ন্যায় বৈশেষিক সমান্তরাল দর্শন, তাহলে স্যার আগে যদি মানে সমান্তরাল মানে মানে না না স্যার সমান্তরাল এমন নয় যে একজনের পরে আরেকজন এসছে। যেমন আমরা জৈন বৌদ্ধ সম্পর্কে জানিস না, মানে মানে একই সময় মানে মহাবীর জৈন এবং গৌতম বুদ্ধ ছিলেন, এই রকম ধরনের। ঠিক আছে, মানে হুম, মানে পূর্ববর্তী সময়ের আচার্য, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এবারে প্রথম প্রশ্ন আসে, ন্যায় দর্শনে বা বৈশিষ্ট্য দর্শনে কি বিষয়ে আলোচনা করা হয়েছে? এই প্রসঙ্গে দুটি দর্শনে তাকে বলা হয় পদার্থ। পদার্থ মানে কি? আমরা কি বলি এমনিতে, কেউ মানে স্যারেরা আমাদেরকে অনেক সময় রেগে বলে একটা অপদার্থ, সেটা অন্য জিনিস। তো পদার্থ মানে কি? এখানকার মানে মেন ম্যাটার কি, মানে এখানে কি বিষয়ে বলা হয়েছে? সেখানে ন্যায় এবং বৈশিষ্ট্য দর্শনের দুটি ভেদ পাওয়া যায়। ন্যায় দর্শনে 16টি পদার্থ স্বীকার করা হয়, বৈশিষ্ট্য দর্শনে 7টা পদার্থ স্বীকার করা হয়। আমরা যেটা বলেছিলাম না যে আমরা তর্ক সংগ্রহ করে ন্যায় দর্শন সম্পর্কে জানবো। তো আমরা যেটা করবো সেটা হলো, আমরা প্রথমে তো তর্ক সংগ্রহ ধীরে 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 পড়ে পড়ে যাবো। অ্যাকচুয়ালি তর্ক সংগ্রহে 7টি পদার্থের উল্লেখ আছে এবং সেখানে ন্যায় দর্শনের কিছু মতও আছে, সেই জন্য ন্যায় বৈশেষিক দর্শন হিসেবে তর্ক সংগ্রহকে বলা হয়। তো প্রথমেই 7টি পদার্থ সম্পর্কে আমরা খুব ভালোভাবে মানে বইয়ে যেমন ধীরে ধীরে যাচ্ছে, তো আমরা বিষয়গুলো ধীরে ধীরে অধ্যয়ন করব। তারপরে এই তাহলে 7টা জিনিস পদার্থ হয়ে গেলে, এই যে 16টি পদার্থ, যার মধ্যে অ্যাকচুয়ালি এইটা ইনক্লুডেড হয়ে যায়, 7টাও চলে আসে, এই 7টা বাদ দিলে বাকি 9টা যে পদার্থ পড়ে থাকে সেইগুলো আমরা জানবো। তাহলে কি হলো? তাহলে তোমরা তর্ক সংগ্রহ জানলে, বৈশেষিক দর্শন জানলে, ন্যায় দর্শনও জানলে। তো তিনটে তোমাদের এই একটা এর মাধ্যমে তোমরা এই যেমন আমরা পড়ে যাচ্ছি সেভাবে আমাদের এই যে ক্লাসটা হওয়ার পরে এর মানে ক্লাস নোট তো অবশ্যই প্রত্যেকে ক্লাস নোট নেবে। মেটেরিয়ালস এর উপরে, মেটেরিয়ালস হচ্ছে রিভিশনের জন্য,
মেটেরিয়ালস আমি সেভাবেই বানাই যাতে ওটা রিভিশন হয়, তো তাড়াতাড়ি দেখা যায়। মেটেরিয়ালস কেন? এক্সামের আগে যেটা পড়ার মতো একটা একটা স্ট্যান্ডার্ড জিনিস লাগবে না প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য, তার জন্য মেনলি মেটেরিয়াল। ক্লাস নোট যেন প্রত্যেকে নেয়। এখানে রেকর্ডিং আছে, পরে শুনে নেওয়ার, যারা রেকর্ডিং শুনছে, এটা তো রেকর্ডিং আছে, যারা রেকর্ডিং ও যারা শুনছে তাদের জন্য বিশেষ করে এটা বলা, যারা রেকর্ডিং, তোমরা যারা রেকর্ডিং শুনবে, রেকর্ডিং কখনো স্পিডিং এ শুনবে না, ওভার স্পিডিং এ শুনবে না। রেকর্ডিং 1x-এই চলবে, যেমন চলছে সেভাবে চলবে। ক্লাসে যখন পুরো ক্লাস করার মাঝে উঠবে না, এবং বিশেষ দরকার না পড়লে ক্লাস পজ করবে না রেকর্ডিং কে। যখনই তুমি রেকর্ডিং কে অ্যাজ আ লাইভ ক্লাস যতক্ষণ না তুমি ট্রিট করবে, ততক্ষণ এই যে লাইভ যারা পড়ছে তার মতো সমান ফলাফল তোমরা পাবে না। যারা রেকর্ডিং ও যারা হয়তো লাইভ ক্লাস করতে পারছে না, রেকর্ডিং করছে, আমাকে দু একজন বলেছে তারা টাইম হচ্ছে না এই সময়টা, তো তারা রেকর্ডিং দেখে তারা করবে। তো তারা অবশ্যই কিন্তু রেকর্ডিং কে অ্যাজ আ লাইভ ক্লাস হিসাবে ট্রিট করে পড়বে এবং নোট বানাবে, তবেই তোমাদের এই জিনিসটা পড়া সার্থক হবে। এর মাধ্যমে আমরা তিনটে বিষয় কভার করব, একটা বই, তর্ক সংগ্রহ, আর দুটো দর্শনের আমরা বিষয় সম্পর্কে জানবো। ঠিক আছে, সবাই প্রস্তুত? বোঝা গেল আমাদের এই পুরো কোর্সের আমরা কি কি জিনিস আমরা রপ্ত করব? ক্লিয়ার থাকলে লাইক করো। গুড। প্রতিদিন সবার উপস্থিতি কম্পালসারি, বিশেষ জরুরি মানে প্রয়োজন ছাড়া। যখন চেষ্টা মানে মনে সংকল্প নিয়েছে জিনিসটা পড়বে, তো জিনিসটা ভালো করে পড়ে নে। ওকে, তো সেই 7টি পদার্থ কি কি? 7টি পদার্থ বোধহয় নাম জানবো। দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। আমরা এখন নাম জানবো, কারণ আমরা ধীরে ধীরে পুরো বিষয়টা ইন ডিটেলসে আমরা বিষয়টা সম্পর্কে জানবো, তো সেটা নিয়ে কোনো মানে চিন্তা করতে হবে না। তাহলে কি? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। আমার নেক্সট ক্লাসে আসার আগে হোমওয়ার্ক, কি হোমওয়ার্ক? সেটা হলো এই যে আমি ওই বেদান্ত মানে দর্শনের যে পুরো, আচ্ছা, প্রথম হোমওয়ার্ক দর্শনের যে আমি পুরো একটা ছক কাটলাম, এই ছকটি প্রত্যেকে নোটবুকে ভালো করে বানাবে, এবং ওই যে বেদেরও আমরা ভাগ ভাগ দেখলাম, ওই পুরো ভাগটাকে প্রত্যেকে বানাবে, বানিয়ে তোমরা গ্রুপে সেন্ড করবে। প্রত্যেকে সেন্ড করতে হবে, এবং আমি ওটা থরলি চেক করব। একজন ওটা ডাউনলোড করা একজন পাঠিয়ে দিল, তাকে আর ক্লাস করতে হবে না। যে অলরেডি কপি করে চলছে তাকে আর ক্লাস করে লাভ নেই। তো প্রত্যেকে নিজে হাতে বানাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বলতে হুম। চাইছি মানে বেদের ক্ষেত্রে যে বললেন, বেদের ক্ষেত্রে ঋক, সাম, যজু, অথর্বের প্রতিটা বিভাজনকে কি সেখানে দিতে হবে? তার মধ্যে না 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 না, যতটুকু ক্লাসে হয়েছে ততটুকু। ওকে স্যার, এটা বেদের জন্য ক্লাস না, এটা দর্শনের ক্লাস। যতটুকু ক্লাসে দেখানো হয়েছে, তোমার মাইকটা একটু বন্ধ করবে অতনু। হ্যাঁ, ক্লাসে যতটুকু দেখানো হয়েছে সেইটাই তোমরা প্রত্যেকে এ করবে। এভাবে তোমরা ট্রি বানিয়ে, পুরো ডায়াগ্রাম বানিয়ে আমাকে লিখবে, প্রতিটা লিখবে, লিখে সেটার ফটো তুলে পাঠাবে গ্রুপে, প্রত্যেকে পাঠাবে। কেউ যেন অপরেরটা ডাউনলোড করে সেটাকে নিজের নামে শেয়ার করে দিল, করবে না। কারণ আমি যেদিনকে তাকে ধরতে পারবো সেদিনকে সে গ্রুপ থেকে বেরিয়ে যাবে। গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া মানে সে আর ও নেক্সট ক্লাসেতেও জয়েন হতে পারবে না। দোষ করলে শাস্তি পেতে হবে, এটা আমার নিয়ম।
আমি খুব কড়া ভাবে করাই, যাতে আমি এটা চাই না যে স্টুডেন্ট এসছে সে খালি হাতে ফিরুক, সে জিনিসটা ভালো করে বুঝে যা। আমি সবসময় এটা চাই। তো প্রত্যেকে নেক্সট তোমাদের এটা হচ্ছে বুধবার, তো তোমরা শুক্রবারে মধ্যে, মানে শুক্রবার 8টার আগে, 8টার আগে তো দিলে আমি কখন চেক করবো, শুক্রবারে দুপুর 12টার আগে তোমরা জিনিসটা করে আনবে। খুবই সোজা কাজ। এক হলো দর্শন, আর দ্বিতীয় হলো এই 7টি পদার্থ মুখস্থ। তৃতীয় এই 16টি পদার্থের মুখস্থ। জাস্ট নাম মুখস্থ করবে, 7টি পদার্থ আর 16টি পদার্থ। এই 3টে তোমাদের হোমওয়ার্ক। আমার নেক্সট ক্লাসের আগে এটি করে আসতে হবে। এম আই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে কি করতে হবে? হ্যাঁ সুশ্রুত বলো। দাদা এই 7টি পদার্থ বৈশেষিক 7টি পদার্থ না তর্ক সংগ্রহের 7টি পদার্থ? এই তর্ক সংগ্রহের 7টি পদার্থই। এই যা আছে, এই যে স্লাইডে যা আছে, স্লাইডের বাইরে কিছু নয়। তোমাদের যা হোমওয়ার্ক দেবো তা তোমাদের ক্লাসেই আগে বলা হবে। তো এই 7টি আর এই 16টি, কি কি 16টি? প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেত্বাভাস, ছল, জাতি, নিগ্রহ স্থান। এই 16টি আর এই 7টি নেক্সট ক্লাসের আগে মুখস্থ করে আসবে। বোঝা গেছে সকলের? বোঝা গেলে লাইক শ্লোকটা করো। একবার দেখি না স্যার, শ্লোকটা আসবে একবার আসবে দেখি। আসবে, সব আসবে সব আসবে। একজন বুঝতে পেরেছে, বাকিরা দেন গুড। পরিশ্রম করো, ফল পাবে পরে। স্যার ওই হ্যাঁ ন্যায় দর্শনের ষোড়শ পদার্থটা একবার দেখা নেই, শ্লোকটা একটু নিতে চাইছি। এই তো, এটা হচ্ছে প্রমাণ ও প্রমেয়, পরপর এগুলোই লেখা আছে যে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, শেষের সিদ্ধান্ত, অংশটা সিদ্ধান্ত, শুধু অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেতু, চলে যাতে নিগ্রহ স্থানানাম তত্ত্ব জ্ঞান নিঃশ্রেয়সাদিগমঃ। ন্যায় সূত্রের প্রথম সূত্র এটা। হ্যাঁ স্যার, স্যার বুঝে গেছি। তো কি বলছে এখানে? তত্ত্ব জ্ঞান। তো এই যে 16টি পদার্থ, 16টি পদার্থের জ্ঞান হলেই আমাদের মুক্তি। নিঃশ্রেয়স, নিঃশ্রেয়স মানে মুক্তি, 16টি পদার্থের জ্ঞান হলেই মুক্তি। তো হ্যাঁ, তো আমাদের এরপরে আমরা ধীরে ধীরে আমরা প্রথমে এইগুলো সম্পর্কে আমরা পড়বো, এবং এর সাথে সাথে আমরা তর্ক সংগ্রহকে ধীরে ধীরে আগে এগিয়ে নিয়ে যাব। তর্ক সংগ্রহ শেষ হলে, এখন দেখো এগুলো অনেক কিছু তোমাদের এর মধ্যে আসবে, এগুলো আমরা ধীরে ধীরে যাব। অনেক কিছু এর মধ্যে আসবে, প্রমাণ আসবে, তর্ক আসবে, হেত্বাভাস আসবে, প্রমেয়র কিছু ভাগ আসবে, অবয়ব, এগুলো কিছু কিছু এরকম কিছু কিছু অংশ আমরা পরে জানবো, কারণ এখন তোমাদের বলে লাভ নেই। এগুলো সমস্ত কিছু, এই যে 7টি যে পদার্থ আমরা তর্ক সংগ্রহে পড়বো, এগুলি 16টির মধ্যেই অন্তর্ভুক্ত। তাহলে বাকি কি থাকবে? 9টা। সেই পদার্থগুলো শেষ হলে আমরা এই 9টা পদার্থ সম্পর্কে জানবো। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা দ্রব্য থেকে, মানে আমরা তর্ক সংগ্রহে কি কি বিষয়, কটি দ্রব্য, দ্রব্য কি জিনিস, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে পড়া শুরু করব। তো আজকের ক্লাসটি অ্যাকচুয়ালি মানে ওপেন টু অল ছিল, কিন্তু নেক্সট ক্লাস শুক্রবার ওটা যারা রেজিস্টার তাদের জন্যই আছে। তোমরা যারা রেজিস্টার এখনো করোনি
তারা রেজিস্টার করে নিতে পারো, এবং তোমাদের কোনো বন্ধুরা যদি পড়তে চায় তাদেরকেও জানিয়ে রেজিস্টার করিয়ে নাও। এই ক্লাসটা ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে, এবং এটা তোমাদের অনভিক্সার যে ইউটিউবেতে এই ক্লাসটি আপলোডেড থাকবে। তো কেউ যদি মানে এমনি জানতে চায় তাদেরকে তোমরা, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাদের ওই কমন যে গ্রুপটা আছে অনভিক্সা সংস্কৃত যে গ্রুপটা কমন, ওখানে পাঠিয়ে দেবো এই ক্লাসের লিঙ্ক। নেক্সট ক্লাস আমাদের অন্য গুগল মিটের লিঙ্কে হবে, কারণ এই লিঙ্ক সকলের কাছে চলে গেছে, তো এই লিঙ্কে তো ক্লাস করানো যায় না। আমরা আমরা ফিক্স সিঙ্গেল লিঙ্ক ক্রিয়েট করব গুগল ক্যালেন্ডারের মাধ্যমে, মানে যাতে সকলের একটা রিমাইন্ডার চলে আসবে ক্লাস শুরুর আগে, আমাদের ইজিলি তোমরা জয়েন করতে পারবে। তো সেই সমস্ত ব্যবস্থা করা হবে সম্পূর্ণ রেজিস্টার স্টুডেন্টদের জন্য। হ্যাঁ সীমা বলো। না স্যার, সেরকম কিছু না। আমি বলছিলাম যে ওই 7টা পদার্থ আর ষোড়শ পদার্থ একটু বলবো, মানে মুখস্থ আছে কিনা সেই জন্য বলছি। আমি কি বলবো স্যার? এখন বলবে, বলো। 7টি পদার্থ: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। গুড। এটা 7টা পদার্থ। ন্যায় ষোড়শটা বলো। দর্শনের ষোড়শ পদার্থ: হ্যাঁ, প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, বাদ, জল্প, বিতণ্ডা, হেত্যাভাস, ছল, জাতি ও নিগ্রহস্থান। গুড। সবাই একটু সীমার জন্য লাইক করো। গুড গুড। পড়াশোনা করো, এইভাবে অ্যাপ্রিসিয়েশন পাবে, এরা প্রত্যেকের জন্য। নেক্সট ক্লাসে যে এইভাবে একদম মানে এক নিঃশ্বাসে মাঝখানে না থেমে বলবে, এইভাবে অ্যাপ্রিসিয়েশন করা হয়। গুড গুড। শ্রীমা, তুমি কি প্রিপারেশন নিয়ে এসেছিলে এই ক্লাসেতে? না না স্যার, এটা মনে ছিল তাই বললাম। আচ্ছা গুড, ওকে ওকে, ঠিক আছে। তো তাহলে আজকে আমরা এখানেই মানে শেষ করছি। আমাদের নেক্সট ক্লাস হবে ফ্রাইডে 8 PM, 8টার সময় আমাদের ক্লাস হবে। তোমরা যারা এখনো জয়েন করোনি, রেজিস্টার করোনি, তারা রেজিস্টার করে নিও। আর তোমাদের কেউ পরিচিত রেজিস্টার করতে চায় তাদেরকেও ইনফর্ম করে দিও। নেক্সট, কারণ এই যে লাইভ ক্লাস হচ্ছে, সে হয়তো পরেও জয়েন করতে পারে, এক সপ্তাহ পরেও জয়েন করতে পারে, কিন্তু তার সে এই লাইভ ক্লাসটা পাবে না, তাকে রেকর্ডিং শুনে এসে লাইভ ক্লাসে আসতে হবে। কারণ সে যদি মাঝে এসে বলে আমি এর আগে জয়েন হইনি, তো সেটা নয় না। কারণ আমি সবাইকে যখন হোমওয়ার্ক দেবো, সকলের থেকে হোমওয়ার্ক নেব। তো কেউ পরে আসলে তাকে সময় বের করে সমস্ত রেকর্ডিং শুনে তার হোমওয়ার্ক কমপ্লিট করে তবে নেক্সট লাইভ ক্লাসে আসতে হবে, তবে সে স্ট্রিমের সাথে মিশবে। কেউ জুড়তে চায় তাদেরকে এখনই তোমরা ইনফর্ম করে দিও তোমাদের গ্রুপেতে। তোমার এইভাবে করো। আচ্ছা, তাহলে আজকের মতো আমি ক্লাস তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট শুক্রবারে। শুভরাত্রি। Good. আচ্ছা, আর শুভরাত্রির আগে আমাকে বলো, জিনিসগুলো তোমরা বুঝতে পারছো তো? মানে কোনো মানে মানে তোমরা বিষয় অবধারণা হচ্ছে, কোনো কনফিউশন বা আরো আরো কোনো সাজেশন এনি? কারণ ওটা আমার একটু শুনতে হবে। খুব সুন্দর, খুবই ভালো লাগতেছে। এগুলো হ্যাঁ তো হ্যাঁ, সবই বুঝতে পড়া, পারছি। কিন্তু পুনরায় যেন স্যার আবার গুড, রিভিশন বোঝা করছে। যাচ্ছে তো? হুম, ওভাবেই যাতে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয় সেটা। মধুমিতা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না। জিনিস বোঝা যাচ্ছে, ওকে। মায়াঙ্ক। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। গুড।
নবনীতা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মানে আমি তো সবই ভুলে গেছি প্রায় এগুলো। তো মানে অনেকটা বেশি এফোর্ট দিতে হবে, এখন কতটা সময় দেওয়া যায় সেটাই। ঠিক আছে, যতটা হবে, ওই জন্য আমি বেশি কাজ তো দেবো না হোমওয়ার্ক, যাতে তোমরা অবশ্যই, তোমাদের তো অন্য কাজ আছে, তো অতনু তো বলছে ওর SLST আছে, তার জন্য প্রিপারেশন করতে হবে। তো এতটাও আমি করবো না যে তোমাদের মানে অন্য কোনো পড়াশোনা একদম বন্ধ হয়ে গেল, এরকম না। তোমরা জিনিসটা ধীরে ধীরে জিনিসগুলো পড়বে। শ্রীমা। হ্যাঁ স্যার, বিষয়গুলো বুঝতে পারছি, আর খুব সুন্দর করেই ক্লাসটা হলো। হুম। আচ্ছা, সুশ্রুত। হ্যাঁ হ্যাঁ, এখন অব্দি বুঝতে পারছি। গুড। এভাবে প্রতি ক্লাসে টাইম মতো জয়েন হবে। ইনকেস যদি কোনো বিশিষ্ট কারণে জয়েন হতে না পারো, তো অবশ্যই রেকর্ডিং সেই দিনে বা আগামী দিনে কভার করবে। তো এটা কিন্তু তোমাদেরকে নিজের থেকে একটা, ওই বলে না, আহ, নিজের থেকে প্রতিজ্ঞ করা, এটা তোমাদেরকে একটু করে জিনিসগুলো নিয়ে এগোতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।